বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আমাদের আলোচনা চলছিল গুন্না সম্পর্কিত। আগে আলোচনা হয়েছিল নুনে সাকিন এবং তানবিনের পরে 15টি হরফ আসিলে তখন সেই নুনে সাকিন এবং তানবিনকে গুন্না করে পড়তে হয়। তো আমরা জানি যে কোরআনের তেলাওয়াত করতে গিয়ে যেখানে যেখানে গুন্না আছে সেখানে গুন্নাগুলো ঠিকভাবে আদায় করলে তেলাওয়াতের সৌন্দর্য বৃদ্ধি পায়, আর যদি গুন্নাগুলো ঠিকভাবে আদায় করা না হয় তাহলে কোরআনের তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়। তো এই জন্য কোরআন তেলাওয়াতের সৌন্দর্য বাড়ানোর জন্য গুন্না আমাদের শিখতে হবে। তো আমরা আজকে নতুন একটা বিষয় শিখব, সেটা হচ্ছে নুনে সাকিন বা তানবিনের পরে বা হরফ আসিলে সেই নুনে সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না সহ পড়িতে হয়। আবার বলছি, নুনে সাকিন বা তানবিনের পরে বা হরফ আসিলে সেই নুনে সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না সহ পড়িতে হয়। তো এটা আমরা এখানে উদাহরণ দেখলেই বুঝবো, স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে। যেমন এখানে আছে সামি উন, সামি উন, আইন দুই পেশ উন। তা আমরা জানি যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো আইনের উপর যেহেতু দুই পেশ আছে তাহলে আমরা এখানে বলবো যে এখানে তানবিন আছে, আর তানবিনের পরে বা হরফ এসেছে। অতএব আমাদের কি করতে হবে? তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে। তো এই জন্য এখানে আমি ছোট করে মিম লিখে দিয়েছি, যে তানবিনের পরে বা আসার কারণে মিম দ্বারা তানবিনকে পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে। এই জন্য আমি এখানে মিম লিখে দিয়েছি। ঠিক এমনইভাবে নুনে সাকিনের পরে এখানে বা হরফ এসেছে, তা এই জন্য এই নুনে সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে। তো এই জন্য এখানে মিম লিখে দিয়েছি সবগুলোর মধ্যেই। এই যে এখানেও তানবিনের পরে বা হরফ এসেছে, এই জন্য তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে। এখানে মিম লিখে দিয়েছি সবগুলোর মধ্যে। শুধু আমি এখানে লিখে দিয়েছি এমন না, কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে আমরা খেয়াল করব যে যেখানেই নুনে সাকিনের পরে বা আছে বা তানবিনের পরে বা আছে সেখানেই কিন্তু ছোট করে মিম লেখা আছে কোরআন শরীফের মধ্যে। কোরআনে কারিমের যেখানেই নুনে সাকিনের পরে বা আছে অথবা তানবিনের পরে বা আছে সেখানেই ছোট করে এরকম মিম লেখা আছে। তো আমাদের সেখানে কাজ হচ্ছে যে সেই নুনে সাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে, অথবা যদি তানবিনের পরে বা আসে তাহলে সেখানে সেই তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে। তো এখানে আমরা খেয়াল করি সিন জবর সা, মিম ইয়াজের মি, সামি, আইন দুই পেশ উন। আমরা জানি যে তানবিনের উচ্চারণ কি হয়? তানবিনের উচ্চারণের ক্ষেত্রে শেষে ন যোগ হয়, ন। যেমন এখানে যদি আমি দেখাই আইন পেশ, আইন পেশ, আইনের উপর এক পেশ দিলাম, আইন পেশ উ, আইন পেশ উ। তো এর উপরে আরেকটা পেশ যদি দেই, দুই পেশ দিলাম, তানবিন হয়ে গেল। দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে, দুই পেশ দিলাম, তানবিন হয়ে গেল। তাহলে তানবিন কি কাজ করে? শেষে ন যোগ করে, ন, এই ন দিয়ে দিলাম, হয়ে গেল উন, আইন দুই পেশ উন, ন দিয়ে দিলে উন। তো তানবিন হচ্ছে শেষে ন যোগ করে, আইন দুই পেশ উন। তো এখানে তানবিনের পরে বা হরফ এসেছে, তো আমাদের কাজ হচ্ছে কি? যে তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে। তাহলে আমরা জানি যে তানবিন মানে কি? তানবিন মানে শেষে ন যোগ করে। তাহলে এই নকে আমরা মিম দ্বারা পরিবর্তন করব। নকে আমরা মিম দ্বারা পরিবর্তন করব। দিয়ে দিলাম এখানে মিমের ম, ওম, মিমের ম দিয়ে দিলাম। আইন মিম দুই পেশ ওম, এভাবে পড়তে হবে। আইন মিম দুই পেশ ওম। তানবিনের ন পরিবর্তন হয়ে এখানে মিমের ম চলে আসবে।
আইন মিম দুই পেশ এরকম। সবগুলোর মধ্যেই এরকম হবে। তো আমাদের কাজ হচ্ছে শুধু ছোট মিম যা আছে, ছোট মিম যা আসবে সেগুলোর সাথে মিলিয়ে পড়া। আইন মিম দুই পেশ সামিউম, বা জবর বা, সদ ইয়া জের সি, বাসি, র দুই পেশ রুন, সামিউম বাসিরুন, এরকম। তারপর এটার মধ্যে আসি। তারপর এটা আছে হলো নুনে সাকিন, নুনে সাকিনের পরে বা হরফ। এই জন্য নুনে সাকিনটাকে একদম আমরা মিম দ্বারা পরিবর্তন করে ফেলবো আর গুণা করে পড়ব। তাহলে এখানে আমরা মিম নুন জের এভাবে বলবো না, বলতে হবে মিম মিম জের মিম। কেন? কারণ নুনে সাকিনটা কিন্তু মিম দ্বারা পরিবর্তন হয়ে গেছে, এই জন্য আমাদের মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে, যেরকম ছোট মিম যদি নুনে সাকিনের উপরে বা তানবিনের উপরে লেখা থাকে তাহলে আমাদেরকে ছোট মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। মিম মিম জের মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বা দি, র জিম জবর রজ, আইন দুই পেশ হয় উন, আইন দুই পেশ হয় উন। কিন্তু এখানে কিন্তু আইন দুই পেশ মানে কি? তানবিন, দুই জবর দুই জের দুই পেশ তানবিন। এখানে আইনের উপরে তানবিন আছে আর তানবিনের পরে হরফটা কি? বা হরফ। আর এখানে আমরা দেখেছি যে তানবিনের পরে বা হরফ আসিলে সেই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণা করে পড়তে হয়। তো তানবিনের পরে বা হরফ আসছে, তো আমরা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করব। আর তানবিন মানে কি? তানবিন মানে শেষে হরকতের শেষে নযোগ হয়, হরকতের শেষে নযোগ হয়। যেমন আইন পেশ উ, আর আইনের উপর দুই পেশ দিলে তানবিন দিলে হবে উন, শেষে একটা নযোগ হবে উন। তাহলে আমরা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করব মানে সেই নকে ফেলে দিয়ে সেখানে মিমের মকে যোগ করব, যেটা আমি একটু আগে বোর্ডের মধ্যে লিখে দেখিয়েছি। তাহলে আমাদের এখানে বলতে হবে আইন মিম দুই পেশ আমাদেরকে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। সোজা কথা বলতে গেলে আমাদের মাথায় রাখতে হবে ছোট মিম আসলে এই মিমের সাথে আমাদেরকে মিলিয়ে পড়তে হবে। আইন মিম দুই পেশ গুণা করতে হবে বা জবর বা, রজ বা, আইন ইয়াজের আই, রজ বা আই, দাল দুই পেশ দুন, রজ বা আই দুন। তারপর এটার মধ্যে আসি লাম জবর লা, ইয়া মিম, মিম সাথে পড়তে হবে। এখানে কিন্তু নুনে সাকিন আছে, কিন্তু আমরা নুনে সাকিনের সাথে পড়বো না। কেন? কারণ নুনে সাকিনের পরেই হলো বা হরফ আসছে। আর এখানে আমরা পড়েছি যে নুনে সাকিনের পরে বা হরফ আসিলে সেই নুনে সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা সহ পড়তে হয়। তাহলে এখানে আমরা এই নুনে সাকিনের সাথে পড়বো না, পড়বো হলো মিমের সাথে। নুনে সাকিনটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে ফেলবো। লাম জবর লা, ইয়া মিম পেশ ইউম, লায়ুম, বা জবর বা, লায়ুম বা, জাল নুন জবর জান, লায়ুম বাজান, নুন জবর না, লায়ুম বাজান না। এই শব্দের মধ্যে কিন্তু দুইটা গুণনা আছে। একটা হলো এখানে নুনে সাকিনের পরে বা আসার কারণে গুণনা, একটা হচ্ছে নুনে তাসদিদ, হরকতের পরে নুনে তাসদিদ, এই জন্য গুণনা। এটা আমরা কিন্তু আগে শিখেছি। লায়ুম বাজান্না। তারপরে এটার মধ্যে আসি আমরা হা জবর হা, দাল ইয়াজের দি, হাদি, সা দুই জের সিন, সা দুই জের কিন্তু এখানে হয় সিন, কারণ আমরা জানি যে তানবিনের উচ্চারণ মানে শেষে নযোগ হয় সিন, কিন্তু এখানে তানবিনের পরে বা হরফ আছে। আর আমরা জানি তানবিনের পরে বা হরফ আসিলে সেই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা সহ পড়িতে হইবে। তাহলে আমাদের এখানে সিন তানবিনের শেষে যে ন আছে, এই নকে ফেলে দিয়ে আমাদের এখানে মিমের ম যোগ করতে হবে। তাহলে কি হবে? সা মিম দুই জের সিম, মিমের সাথে পড়তে হবে। ছোট মিম থাকলে এই মিমের সাথে আমাদের মিলিয়ে পড়তে হবে। হাদিসিম, বা আইন জবর বা, দা জবর দা, বা দা,
হাদিসিম বা'দা, হা উল্টা পেশ হু, হাদিসিম বা'দাহু। তারপরটার মধ্যে আসি, এখানে নুনে সাকিন আছে, নুনে সাকিনের পরে হরফ হচ্ছে বা, আর নুনে সাকিনের পরে বা হরফ আসলে সেই নুনে সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণা করে পড়তে হয়। তাহলে এখানে আমরা নুনে সাকিনের সাথে পড়বো না, পড়বো কার সাথে? মিমের সাথে। মিম, মিম জবর মাম, বা জবর বা, মাম বা, খ জের খি, মাম বা খি, লাম জবর লা, মাম বা খিলা, মাম বা খিলা। তাহলে আমরা আজকের এই পড়া থেকে যে জিনিসটা শিখতে পারলাম সেটা যদি আমি সংক্ষেপে বলি, তাহলে আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কোরআনে কারীম তেলাওয়াত করতে গিয়ে যদি আমরা নুনে সাকিনের পরে অথবা তানবিনের পরে এরকম ছোট মিম দেখি, তাহলে আমাদেরকে ছোট মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। যেরকম মিম বা'দি, মিম মিমজের মিম, ছোট মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। মিম বা'দি, এই কথাটা আমাদের মাথায় রাখলেই চলবে। তারপরে আমরা অন্য আরেকটা নতুন পড়ার মধ্যে আসি। এখানে আরেকটা নতুন পড়া, সেটা হচ্ছে তানবিন, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ, এরপরে তাসদিদ হইলে ওই তাসদিদ থেকে কেবল হরকতটি নিয়ে পড়িতে হয়। আবার বলি, খেয়াল করি আমরা সবাই। তানবিনের পরে তাসদিদ হইলে ওই তাসদিদ থেকে কেবল হরকতটি নিয়ে পড়িতে হয়। যেমন এখানে আছে উদাহরণগুলো আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে কথাটা। মুহাম্মাদুন, এখানে কিন্তু দালের উপর দুই পেশ, মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, মিমে তাসদিদ গুণনা হবে, এটা আমরা আগে শিখেছি। মুহাম্মা, দাল র দুই পেশ হবে দূর। আচ্ছা, তাহলে এখানে কথাটা কি বলা হয়েছিল যে তানবিনের পরে যদি তাসদিদ আসে তাহলে সেই তাসদিদ থেকে আমাদেরকে কেবল হরকতটি নিয়ে পড়তে হবে। আমরা কিন্তু জানি যে তানবিনের উচ্চারণ মানে হচ্ছে শেষে ন যোগ হওয়া, তানবিনের উচ্চারণ মানে শেষে ন যোগ হওয়া। তাহলে দাল দুই পেশ, প্রথমে দালে এক পেশ দিলাম, দাল পেশ হয় দু, দাল পেশ দু, এই দু দালের একক বের করে পেশ, যেহেতু বাংলা রস্যকারে কাজ করে তো রস্যকারে দিলাম, দাল পেশ দু হলো। তারপরে দালের উপরে আরেকটা পেশ দিলে হয়ে যাবে দুই পেশ, দালের উপর আরেকটা পেশ দিলাম হয়ে গেল দুই পেশ। তাহলে দুই পেশ দিলে এটা তানবিন হয়ে গেল। আর তানবিন কি কাজ করে বলতে গেলে, তানবিন কাজ করে হলো শেষে ন যোগ করে, দিয়ে দিলাম ন, দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন। আচ্ছা, আর এখানে কি কথাটা বলা হয়েছে যে তানবিনের পরে তাসদিদ হইলে তখন ওই তাসদিদ থেকে কেবল হরকতটিকে নিয়ে পড়তে হয়। তাহলে আমরা তারপরে দেখতেছি যে আছে হইলো র এর উপরে তাসদিদ, তাইলে কি পড়তেছি, দাল র দুই পেশ দূর, দূর পড়তেছি, দাল র দুই পেশ দূর, দাল র দুই পেশ দূর। তাহলে এখানে কিন্তু আর তানবিনের উচ্চারণটা বাকি নেই, শেষে কিন্তু ন নেই। মুহাম্মা দূর, দূর বলতে গেলে তানবিন উচ্চারণ কিন্তু নেই, তানবিনটা পড়ে গেছে, এখানে হরকতের উচ্চারণটা চলে আসছে মুহাম্মা দূর। কারণ দুই পেশের থেকে আমি যদি এখানে এক পেশ মুছে দেই তাহলে দাল র দুই পেশ দূর এরকম হয়ে গেছে উচ্চারণ। তাহলে আমরা যদি খেয়াল করি তে মুহাম্মাদুর সম্পূর্ণ শব্দটা এখানে লিখি, মুহাম্মা, মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দালের উপরে এক পেশ দিলাম, দাল র পেশ দূর, মুহাম্মাদুর, র জবর র, মুহাম্মাদুর র। তাহলে এখানে তানবিন সহ যে উচ্চারণ আর এখানে তানবিন ছাড়া হরকত দিয়ে লিখলে একই উচ্চারণ। তার মানে হচ্ছে তানবিনের পরে যদি তাসদিদ আসে তাহলে তখন তানবিনের উচ্চারণটা আসে না, তখন আসে হলো শুধু হরকতের উচ্চারণটা আসে।
এটা আমরা মনে রাখবো। মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম মিম জবর মা, মুহাম্মা, দাল র দুই পেশ দূর। এখানে যদি আমি দুই পেশ ছাড়া এক পেশ দিয়েও বলি দাল র পেশ হবে দূর, একই কথা। তার মানে তানবিনের পরে তাসদিদ আসলে তখন তানবিনের উচ্চারণ বাদ দিয়ে শুধু এখানে হরকতের উচ্চারণটা নেওয়া হয়, হরকতের উচ্চারণ দিয়ে পড়া হয়। মুহাম্মাদুর র, সিন ও পেশ সু, রসু, লাম লাম পেশ লুল, রসুলুল, লাম খাড়া জবর ল, রসুলুল্লাহ, হাজির হি, মুহাম্মাদুর রাসূলুল্লাহি। তারপর এটার মধ্যে আসি, র জবর র, হামজা ওয়াও পেশ উ, র উ, ফা র দুই পেশ ফুর। এখানে খেয়াল করি, ফা র দুই পেশ ফুর, তানবিন আছে, তানবিনের পরে তাসদিদ। আর তানবিনের পরে তাসদিদ আসলে তখন তাসদিদ থেকে কেবল হরকতটির উচ্চারণ নিয়ে পড়তে হয়। এটাও যদি একটু দেখাই, ফার উপর কিন্তু আমি এক পেশ দিলাম, এখানে ফায়ের উপর দুই পেশ আছে মানে তানবিন আছে, এখানে কিন্তু ফায়ের উপর আমি এক পেশ দিলাম। তো ফা র পেশ ফুর, র জবর র, ফুর র। এই যে র উ ফুর র, র উ ফুর র, ফা র পেশ ফুর, র জবর র, ফুর র। আর এখানে কিন্তু দুই পেশ আছে, ফা র দুই পেশ ফুর, র জবর র, ফুর র, উচ্চারণ একই। তার মানে কি? তার মানে হচ্ছে তানবিনের পরে তাসদিদ আসলে তখন সেই তানবিনের উচ্চারণ থাকে না, তখন সেই তানবিন থেকে শুধু হরকতের উচ্চারণ নিয়ে সেটা পড়া হয়। এই যে হরকত, হরকত মানে কি? এক পেশ, এক পেশের উচ্চারণটা নিয়ে পড়া হচ্ছে। রউফুর রহিমুন, রউফুর রহিমুন। তারপরটার মধ্যে আসি, খয়া জবর খই, র মিম দুই পেশ রুম, রয়ের উপর কিন্তু তানবিন আছে, আর তানবিনের পরে আছে হলো তাসদিদ। তানবিনের পরে তাসদিদ হইলে তখন সেই তাসদিদের থেকে শুধু হরকতটি নিয়ে পড়া হয়, তাসদিদের উচ্চারণ আসে না, তখন হরকতের উচ্চারণ আসে। তাহলে কি হবে? র মিম দুই পেশ রুম, সেই জায়গায় যদি আমরা বলি যে দুই পেশ বাদ দিয়ে যদি এক পেশ দিয়ে বলি র মিম পেশ হয় রুম, একই হয়। তার মানে হচ্ছে তানবিনের উচ্চারণটা বাদ, এখানে হরকতের উচ্চারণের সাথে আমরা পড়তেছি। খয়রুম, মিম জের মি, খয়রুম মি, নুন নুন জবর নান, খয়রুম মিনান, নুন ওয়াও জবর নাও, মিম জের মি, খয়রুম মিনান নাওমি। তারপর নিচে আসি, হা ত জের হিত, ত জবর ত, হিত ত, তা নুন দুই পেশ তুন, হিত তুন। হ্যাঁ, এখানে আবার খেয়াল করি আমরা, তায়ের উপর দুই পেশ মানে তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর তানবিনের পরে আছে হলো তাসদিদ, তানবিনের পরে তাসদিদ আসলে তখন হরকতের উচ্চারণ নিয়ে পড়তে হয়, তানবিনের উচ্চারণ পড়ায় আসে না। যেমন এখানে তায়ের উপর দুই পেশ আছে, হিত্তাতুন, সম্পূর্ণ শব্দটাই লিখি, হিত্তাতুন নাগফির এভাবে লেখা আছে। তো এখানে যদি আমি তানবিনের উচ্চারণটা দুই পেশটা মুছে দিয়ে এক পেশ দিই, হিত্তাতুন, তানুন পেশ তুন, হিত্তাতুন নাগফির, একই উচ্চারণ এখানেও আছে, হিত্তাতুন নাগফির। তায়ের উপর দুই পেশ, দুই পেশের সাথে যদি বলি তানুন দুই পেশ তুন, এটা যেরকম, আবার এখানে তানুন পেশ তুন, একই। তার মানে হচ্ছে যে বিষয়টা আমাদের বুঝতে হবে যে তানবিনের পরে তাসদিদ আসলে তখন তানবিনের উচ্চারণটা আসে না, আসে হলো হরকতের উচ্চারণ। হিত্তাতুন নাগফির লাকুম, হিত্তাতুন নাগফির লাকুম। তারপরটার মধ্যে চলে আসি, কুল্লুল্লাহু, কাপ লাম পেশ কুল, লাম লাম দুই পেশ লুল,
এখানে আমাদের লক্ষণীয় বিষয়, লামের উপর কিন্তু দুই পেশ আছে, মানে তানবিন আছে। আর তানবিনের পরে এখানে আছে হলো তাসদিদ। তানবিনের পরে তাসদিদ আসলে তখন তানবিনের উচ্চারণটা আসে না, আসে কি, সেই তানবিনের থেকে শুধু হরকতের উচ্চারণটা নিয়ে পড়তে হয়, হরকতের উচ্চারণটা আসে। এটাও যদি একটু দেখিয়ে দিই তাহলে এটা আমাদের জন্য স্পষ্ট হবে আরও বেশি। আচ্ছা, এখানে আছে দুই পেশ, লামের উপর দুই পেশ, কিন্তু আমি এখানে এক পেশ দিয়ে লিখেছি হরকত দিয়ে। তাহলে এটা পড়ছি আমরা কুল্লুল্লাহু, আর এক পেশ দিয়ে যদি পড়ি কুল্লুল্লাহু, একই উচ্চারণ। তার মানে হচ্ছে এখানে কিন্তু তানবিনের উচ্চারণটা আসতেছে না। আমরা জানি যে তানবিনের উচ্চারণের শেষে ন থাকে, ন, তো এখানে তো ন নাই, উচ্চারণের মধ্যে আমরা কিন্তু কোনো ন দেখতেছি না। কুল্লুল্লাহু, লাম লাম দুই পেশ লুল, এখানে লাম লাম পেশ লুল, এক পেশ দিয়ে বললেও লুল, দুই পেশ দিয়ে বললেও লুল। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি সকলেই। কুল্লুল্লাহু, আমি ভেঙে ভেঙে বলতেছি, হয়তো এর কারণে আমাদের মধ্যে বিরক্তি ভাব চলে আসতে পারে, কিন্তু একটু সময় বেশি লাগলেও ভেঙে ভেঙে বললে এই বিষয়টি আমাদের মাথায় ভালোভাবে বসবে এবং মনে থাকবে। সজ্জে সির, আলিফ জবর র, সির, ত মিম দুই জবর তম, সির তম। এই যে এখানে কিন্তু তয়ের উপর দুই জবর, মানে তানবিন। তানবিনের পরে আছে কি তাসদিদ। তানবিনের পরে তাসদিদ আসলে সেখানে তানবিনের উচ্চারণ আসে না, কি করতে হয়, সেখানে শুধুমাত্র হরকতটির উচ্চারণ নিয়ে পড়তে হয়, হরকতের উচ্চারণ নিয়ে পড়তে হবে। তাহলে ত মিম দুই জবর তম, আবার যদি বলি দুই জবর থেকে যদি এক জবর বাদ দিয়ে বলি ত মিম জবর তম, একই উচ্চারণ হয়। পুরোটা লিখলাম না, একটু বাদ দিয়ে লিখলাম। তাহলে সিরাতম, ত মিম দুই জবর তম, মিম পেশ মু, তম মু, আর এখানে এক পেশ এক জবর দিয়ে লিখলাম সিরাতম মুস, ত মিম জবর তম, সিরাতম। তো এখানে দুই জবর দিয়ে যে উচ্চারণ আসলো মিমের সাথে, এখানে এক জবর দিয়ে মিমের সাথে একই উচ্চারণ আসলো। তার মানে তানবিনের উচ্চারণটা কিন্তু এখানে আসে নাই। সিরাতাম মুস্তাকিমান, সিরাতাম মুস্তাকিমান। তানবিনের পরে তাসদিদ আসার কারণে এখানে তানবিনের উচ্চারণ আসেনি, আসলেও কার উচ্চারণ, হরকতের উচ্চারণ, এক জবরের উচ্চারণ। এটা হচ্ছে আমাদের এখান থেকে আজকের এই পড়ার থেকে মূল বোঝার বিষয় বা মনে রাখার বিষয়, যে তানবিনের পরে যদি তাসদিদ আসে তাহলে সেখানে তানবিনের উচ্চারণটা আসবে না। আর তানবিনের উচ্চারণ কি আমরা জানি, তানবিনের উচ্চারণ হচ্ছে ন, শেষে হরকতের শেষে ন যোগ হয়। যেমন বা জবর হয় বা, বা জবর বা, দুই জবর দিলে হবে কি, শেষে ন যোগ হবে বান, বান। আর যখন এই তানবিনের পরে সরাসরি তাসদিদ আসবে তখন তানবিনের উচ্চারণটা চলে যাবে, হরকতের উচ্চারণ চলে আসবে, মানে এক জবর উচ্চারণ চলে আসবে, বা জবর বা, এই উচ্চারণটা চলে আসবে।